সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কানাডা ডায়েরিতে। আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি বনাকুর মুস্তাফা, কানাডা টরন্টো থেকে। এক সপ্তাহের মধ্যেই কানাডায় জাতীয় নির্বাচন। শেষ মুহূর্তে যেমন ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান দুই দল কনজারভেটিভ ও লিবারেলের প্রার্থীরা, তেমনি ব্যস্ত দিন যাচ্ছে জরিপ সংস্থাগুলোর। নানা সমীকরণ মিলিয়ে নানা পূর্বাভাস দিচ্ছেন তারা। কে হচ্ছেন কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী? ফেডারেল নির্বাচনের আগাম ভোট গ্রহণে ব্যস্ত কানাডাবাসী। স্থানীয় সময় শুক্রবার থেকে শুরু হয় এই ভোট গ্রহণ, যা চলবে 21 এপ্রিল পর্যন্ত। নির্ধারিত 4 দিনের যে কোনো দিন ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের ভোট দিতে পারবেন। দেশটির নির্বাচন কমিশনের দেয়া প্রাথমিক তথ্য অনুযায়ী শুক্রবার আগাম ভোটের প্রথম দিনেই 20 লাখের বেশি মানুষ ভোট দিয়েছেন, যা 2021 সালের চেয়ে 36% বেশি। ফেডারেল নির্বাচনের মূল ভোট গ্রহণের দিন নির্ধারিত হয়েছে 28 এপ্রিল। তবে আগাম ভোটারদের অংশগ্রহণ নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে ভোট পেতে মরিয়া হয়ে উঠেছে দলের নেতারা। জনমত জরিপে লিবারেল পার্টি 42.4% সমর্থন নিয়ে এগিয়ে রয়েছে। 343টি আসনের মধ্যে তাদের আসন সংখ্যা 177টি। অন্যদিকে কনজারভেটিভ পার্টির অবস্থান 40.2%, যা আসনের দিক দিয়ে 130টি। আগাম নির্বাচনের আগে দুদিন হয় প্রার্থীদের বিতর্ক। এতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কানাডার অর্থনীতি ও যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক। তবে শুরু থেকেই তেমন গুরুত্ব পায়নি ইমিগ্রেশন ইস্যুটি। দর্শক, অন্টারিও প্রভিন্সিয়াল ইলেকশনের পর আমরা চলে এসেছি কানাডার ফেডারেল ইলেকশনের একেবারে দ্বারপ্রান্তে। ফেডারেল ইলেকশনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন সাংবাদিক শওকত আলী সাগর। ধন্যবাদ বনাঙ্কুর আপনাকে। কানাডার ইতিহাসে সবচেয়ে ঘটনাবহুল নির্বাচন নিয়ে পুরো কানাডাবাসী এখন একেবারে ব্যতিব্যস্ত হয়ে আছে। শুক্রবার থেকে আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। আগামী 28 এপ্রিল নির্বাচনের দিন যারা ভোট দিতে পারবেন না কিংবা যারা আগেভাগে ভোট দিয়ে ফেলতে চান, তারা এই অ্যাডভান্স ভোটিংয়ে আগাম নির্বাচনের সময় তারা ভোট দিতে পারেন। শুক্রবার প্রথম দিনেই 2 মিলিয়নের বেশি ভোটার ভোট দিয়েছে। পুরো কানাডার বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন হয়ে গিয়েছে যারা ভোট দিতে গিয়েছে ভোট দেওয়ার জন্যে। কোথাও কোথাও 30 থেকে 40 মিনিট এমনকি 1 ঘন্টারও বেশি সময় লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিতে হয়েছে। কানাডার ইতিহাসে ভোট কেন্দ্রের এই চিত্রটি সচরাচর কেন কাছাকাছি কখনো কেউ দেখেছেন বলে কেউ মনে করতে পারেননি। এমনকি ভোটের দিনেও ভোট কেন্দ্র দেখা যায় প্রায় অনেকটাই খালি। এবার তার ব্যতিক্রম ঘটছে। গত বছরও আগাম ভোটে 5.8 মিলিয়ন পিপল ভোট দিয়েছিলেন, কিন্তু এবার সেই সংখ্যাটি তার অনেক অনেক বেশি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন এবারই প্রথম 80%-এরও বেশি ভোট কাস্টিং হতে পারে, যেটি সর্বশেষ 1958 সালে আজ থেকে 67 বছর আগে একবার 80%-এর বেশি ভোট কাস্টিং হয়েছিল। প্রায় 67 বছর পর এবার 2025 সালের নির্বাচনে 80%-এর বেশি ভোট কাস্টিং হবে বলে ধারণা করা হচ্ছে। 1958 সালের সেই নির্বাচনে কনজারভেটিভ পার্টির প্রার্থী 53.7% ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল। লিবারেল পার্টি সেবার ভোট পেয়েছিল 33.4%। এবারে নির্বাচনে এখন পর্যন্ত মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি সবকটি জনমত জরিপে এগিয়ে আছে। যদিও শুরুর দিক থেকে কনজারভেটিভ পার্টি এবং লিবারেল পার্টির মাঝখানে ব্যবধানটা বেশ অনেক ছিল, কিন্তু সর্বশেষ জনমত জরিপ গত পরশুদিন পর্যন্ত সেটি 8 পয়েন্ট ব্যবধানে আছে। ফলে বলা যায় জনমত জরিপে শতাংশের হিসাবে দুটি দল মোটামুটি কাছাকাছি অবস্থান করলেও আসন সংখ্যার দিক থেকে আবার লিবারেল পার্টি অনেকটুকু এগিয়ে আছে। ধারণা করা হচ্ছে যে লিবারেল পার্টি এবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারে। তবে যেভাবে বিভিন্ন কমিউনিটির লোকজন, বিভিন্ন এলাকার বলা যায় সর্বস্তরের ভোটাররা যেভাবে নির্বাচনে সম্পৃক্ত হয়ে পড়েছেন, যেভাবে নির্বাচনকে একেবারে আপন করে নিয়েছেন, তাতে মনে হচ্ছে যে এবার 80%-এরও বেশি মানুষ ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিতে যাবেন। এবারে ভোট কেন্দ্রে ভোটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যুটি প্রাধান্য পাচ্ছে সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের
যে আগ্রাসী তৎপরতা, তার ট্যারিফ এবং কানাডাকে 51তম স্টেট করার যে তার বারবার ঘোষণা, তার পরিপ্রেক্ষিতে কে কানাডাকে সবচেয়ে বেশি সুরক্ষা দিতে পারবে, কোন নেতা মানে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে কানাডার ইকোনমিকে শক্ত অবস্থানে রাখতে পারবেন, সেটিকে সব ভোটাররা গুরুত্ব দিচ্ছেন বলে বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে। তবে লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি, যিনি বর্তমানে প্রধানমন্ত্রী, তিনি ডোনাল্ড ট্রাম্পের মোকাবেলা এবং ডোনাল্ড ট্রাম্পের যে আগ্রাসী মনোভাব, সেটি মোকাবেলাকে তার নির্বাচনী প্রচারণার মুখ্য বিষয় হিসাবে ভোটারদের সামনে তুলে ধরেছেন। অপরদিকে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি, তারা তাদের নির্বাচনী প্রচারণার প্রধান বিষয় করেছেন পরিবর্তন। তারা বলতে চাচ্ছেন লিবারেল পার্টির বিগত কয়েক টার্মের শাসনে কানাডার অর্থনীতি, শাসন ব্যবস্থা, প্রাতিষ্ঠানিকতা সব কিছু ভেঙে পড়েছে, কাজেই কানাডায় একটি পরিবর্তন দরকার। ফলে কনজারভেটিভ পার্টির ক্যাম্পেইনের মূল বিষয় হচ্ছে পরিবর্তন, আর ক্ষমতাসীন লিবারেল পার্টির ক্যাম্পেইনের মূল বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী তৎপরতা মোকাবেলায় কানাডার অর্থনীতিকে রক্ষা, কানাডার নাগরিকদের স্বার্থ রক্ষা। ফলে এই দুটি দল নাগরিকদের কাছে যাচ্ছেন। আগামী 28 এপ্রিল নির্বাচনে বোঝা যাবে যে জনগণ আসলে কোনটিকে বেছে নিচ্ছেন। তারা কি ডোনাল্ড ট্রাম্পের যে আগ্রাসী তৎপরতার হাত থেকে কানাডাকে রক্ষা করা, নিজেদের অবস্থানকে রক্ষা করা, অর্থনীতিকে রক্ষা করা, সেটি তাদের কাছে গুরুত্বপূর্ণ, নাকি পরিবর্তনটা গুরুত্বপূর্ণ, সেটি বোঝা যাবে 28 এপ্রিলের ভোটের দিনের জনমতের কি প্রতিফলন ঘটে তার মাধ্যমে। পণ্যের পর এবারে শিক্ষায় হাত দিলেন ডোনাল্ড ট্রাম্প, আর এতে সবার আগে খড়গ নামে ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উপর। ফিলিস্তিনের পক্ষে কথা বলায় একের পর এক দমনপীড়ন চলছে বিশ্ববিদ্যালয়টির উপর। কখনো বাতিল হচ্ছে তহবিল, কখনো আবার দেয়া হচ্ছে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধের হুমকি। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, ভর্তি প্রক্রিয়া ও পাঠদানের ধরনে পরিবর্তন আনার নির্দেশ দেয় হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের এমন বেশ কিছু দাবি সোমবার প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, হোয়াইট হাউস হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। হার্ভার্ড কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, কোনো সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কি শেখাবে তা ঠিক করতে পারে না। হার্ভার্ডের এমন অবস্থান গ্রহণের পর বিশ্ববিদ্যালয়টির জন্য $2.3 বিলিয়ন ফেডারেল তহবিল স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কর ছাড় সুবিধা বাতিলেরও ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট। First, when it comes to Harvard, as I said, the president has been quite clear they must follow federal law. He also প্রেসিডেন্ট স্পষ্টভাবেই বলেছেন হার্ভার্ডকে অবশ্যই ফেডারেল আইন মেনে চলতে হবে। ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষী আচরণের জন্য হার্ভার্ডকে ক্ষমা চাইতে হবে বলে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন। এই ক্যাম্পাসে এমন অনেক অধ্যাপক আছেন যারা ইহুদি শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছেন। The former president of the university saying bullying and harassment depends on the context. ট্রাম্প সরকারের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে হার্ভার্ড সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। আমরা মনে করি না তিনি যা করছেন তা আইনসঙ্গত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি ঘটবে সে সিদ্ধান্ত আমরা ফেডারেল সরকারকে নিতে দিব না। ডোনাল্ড ট্রাম্প উচ্চশিক্ষা ধ্বংস করার জন্য পরিকল্পনা করছেন বলে আমি মনে করি না, তবে সমালোচনা ও ভিন্নমত দূর করার প্রবণতা তার মধ্যে রয়েছে। প্যালেস্টাইনপন্থী ছাত্র আন্দোলনের জেরে ট্রাম্প প্রশাসন প্রায় 60টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পর্যালোচনায় নেয়। বিশেষজ্ঞদের মতে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়তে পারে। বিশ্বের যে কোনো দেশের মতোই গেল সপ্তাহটি বাংলাদেশের জন্য ছিল ঘটনাবহুল। চলুন দেখে আসি গেল 7 দিনে বাংলাদেশে ঘটে যাওয়া আলোচিত কিছু খবর। সংস্কার নিয়ে আগের অবস্থান কিছুটা বদলালো বিএনপি। দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে অনড় অবস্থানে থাকলেও এবার ঐকমত্য কমিশনই দিয়েছে নতুন মতামত। নিয়মটি বাধ্যতামূলক নয়, উন্মুক্ত রাখার পক্ষে বিএনপি। এছাড়া রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর প্রস্তাবে ভিন্ন মত দলটির নেতাদের। আগামী মঙ্গলবার তৃতীয় দফা কমিশনের সাথে বৈঠক করবে বিএনপি। সংস্কার প্রশ্নে ঐকমত্য গঠনের লক্ষ্যে 5টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে বিএনপির সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠক। এদিন নানা যুক্তি ব্যাখ্যায় কিছুটা একমত হলেও বেশিরভাগ ক্ষেত্রে আগের অবস্থানই ধরে রেখেছে বিএনপি।
দীর্ঘ বৈঠকে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হবার বিষয়ে বাধ্যতামূলক না রেখে উন্মুক্ত রাখার কথা বলেন বিএনপি নেতারা। এছাড়া সবকিছু সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত নয়, আইনের মাধ্যমে করার বিষয়ে একমত দুপক্ষ। আমরা বলছি যে মেজরিটি পার্টি যে পার্টির চিফকেই প্রধানমন্ত্রী করবে সেটা আরেকজনকেও তো করতে পারে, সেটা অপশন থাকা উচিত। এবং মেজরিটি পার্টি থেকে প্রাইম মিনিস্টার হলেও যে লিডার অফ দি হাউস হবে কি হবে না, অন্যজন হবে কিনা, সেটাও তো অপশন রাখা উচিত যে অন্যজনও হতে পারে, তিনিও হতে পারেন। তো এই অপশনগুলো আমরা ফ্রি রাখতে বলছি ফর ডেমোক্রেটিক প্র্যাকটিস। আর্টিকেল 70-তে সংসদ সদস্যদের ক্ষেত্রে আমরা শুনেছি আস্থা বিল এবং অর্থ বিলের ক্ষেত্রে প্রায় সবাই একমত, কিন্তু রাষ্ট্র পরিচালনার সুবিধার্থে এবং সরকারের স্থায়িত্ব নিশ্চিত করার স্বার্থে আমরা 4টা বিষয় উল্লেখ করেছি: অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন। এই 4টা বিষয় বাদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের বক্তব্য এবং ভোট প্রদান করতে পারবে, তাতে সংসদ সদস্য পদ বিলুপ্ত হবে না। আওয়ামী লীগ নেতাদের হাতকড়া পরানো নিয়ে উত্তাপ ছড়ালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেষ পর্যন্ত বিচার গেল বিচারকের কাছে। আইন মেনে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বিচারক। আর জুলাই আগস্ট গণহত্যায় ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে প্রমাণ মিলেছে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। ৪৮ ঘন্টার মধ্যে ৬ দফা দাবি পূরণের ঘোষণা না এলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। রাজধানীর আগারগাঁওয়ে মহাসমাবেশ থেকে ঘোষণা দেন তারা। এদিন রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় মহাসমাবেশ করেন শিক্ষার্থীরা। বাস্তবায়ন হয়নি ৬ দফা দাবি, তাই ছাড়ছেন না রাজপথ। সমাবেশে অংশ নিতে কারিগরি শিক্ষার্থীরা জড়ো হন আগারগাঁও ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। হাতে ছিল ব্যানার ও প্ল্যাকার্ড। ঢাকার সরকারি বেসরকারি অন্তত ২০টি পলিটেকনিকের শিক্ষার্থীরা যোগ দেন এই কর্মসূচিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যে পর্যন্ত আমাদের দাবিগুলো পূরণ না হবে, আমরা সুষ্ঠু বিচার না পাবো, আমরা রাজপথ ছাড়বো না। জেনারেল এইচএসসি থেকে আসছে, ওরা এগুলো আমাদের ধরেন এগুলো শিক্ষাগত যোগ্যতা, ওরা আমাদের জুনিয়র হবে। ওরা যদি টিচার হিসেবে নিয়োগ হয়, ওরা আমাদের কি পড়াবে? সরকার পক্ষ আমাদেরকে এই দাবিগুলো পূরণ করেন। ৪৮ ঘন্টার ভিতরে আমাদের এই যৌক্তিক দাবির আমাদের ততটুকুই দিন। আমরা তো অতিরিক্ত চাইছি না। ৪৮ ঘন্টায় আলটিমেটাম দিলাম, ইনশাআল্লাহ ৪৮ ঘন্টার পর আমরা লং মার্চ টু ঢাকা পালন করব। চট্টগ্রামে মায়ের কোল থেকে খালে পড়ে যাওয়ার ১৪ ঘন্টা পর মিলল শিশু শেহরিশের মরদেহ। ঘটনাস্থল থেকে ৫ কিলোমিটার দূরে চাঁদতাই খালে মেলে তার নিথর দেহ। এভাবে খালে পড়ে বারবার মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। দর্শক, কানাডা ডায়েরির আজকের আয়োজনে ছিল এতটুকুই। দেখা হবে আবারও সামনের সপ্তাহে একই সময়ে চ্যানেল 24-এর পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর কানাডা ডায়েরি সম্পর্কে আপনাদের যে কোনো মতামত জানাতে সরাসরি যোগাযোগ করতে পারবেন canadadiary@channel24bd.tv এই ঠিকানায়। ধন্যবাদ সবাইকে।